নমস্কার, রেডিও মিলন 90.4 FM এর পক্ষ থেকে আমি আরজে মো আজকের এই অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। আজকের এই বিশেষ দিনে আমাদের সাথে উপস্থিত রয়েছে ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ডেভেলপমেন্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ আমাদের বিডিও স্যার শ্রী সুমন ঘোষ মহাশয়। স্যারকে অনেক ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য। স্যার, প্রথমেই আপনাকে এটাই জানতে চাই আপনার কাছ থেকে যে এখন তো আমাদের চলমান যে প্রকল্পটি স্বচ্ছ ভারত মিশন, তো এই প্রকল্পের ওপর এই ব্লকে কিরকম কাজ চলছে? সকলকে নমস্কার। আমাদের স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এই যে প্রকল্প, এই প্রকল্পের অধীনে আমাদের গোটা ব্লক জুড়ে আমাদের বেশ কয়েকটা কম্পোনেন্ট ধরে কাজ হচ্ছে। প্রথমত আমি বলি, সেটা হচ্ছে প্রত্যেক বাড়িতে ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন, যেটা আমরা বাড়িতে টয়লেট যেটাকে বলি। তো যে মানুষজনদের নিজেদের বাড়িতে টয়লেট করার সামর্থ্য নেই, তারা তাদের বাড়িতে টয়লেট করতে পারবেন এবং তার জন্যে সরকারি যে অনুদান সেটা হচ্ছে 12,000 টাকা। এই 12,000 টাকা তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করা হয় এবং তারা সেই টাকা দিয়ে নিজেদের মতো করে তারা বাথরুম তৈরি করতে পারেন, টয়লেট তৈরি করতে পারেন। এবং সেখানে তিনি যদি মনে করেন যে আমি 12,000 টাকার সঙ্গে আরও আমার কিছু সঞ্চিত টাকা রয়েছে, তাই দিয়ে একটু ভালো করে একটু বড় করে করবো, সেটাও তিনি করতে পারেন। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সমস্ত মানুষের কাছে এইটাই আবেদন রাখি যে কেউই যেন বাইরে খোলা জায়গায় মলত্যাগ না করেন। কারণ বাইরে খোলা জায়গায় মলত্যাগ করলে যেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ আছে, এইগুলো মলের মাধ্যমে আমাদের মাটিতে মেশে এবং সেগুলো বিভিন্ন আমাদের পশু বা পাখি আছে, তারা অনেক সময় সেগুলোকে মুখ দেয়, তার মাধ্যমে রোগ ছড়ায়, বা যে চাষবাস হচ্ছে সেগুলোর মাধ্যমেও সেই মাটি থেকে সেই রোগগুলো ছড়াতে পারে। আর এছাড়া জল, পানীয় জলের যে সোর্স, সেই পানীয় জলের সোর্স যাতে কন্টামিনেট না হয় সেটার কারণে হচ্ছে আমাদেরকে এই সাবধানতাগুলো বজায় রাখতে হবে যে কোনো মতেই যেন আমরা বাইরে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ না করি এবং প্রত্যেকটি বাড়িতে আমাদের যেন টয়লেট থাকে এবং সেই টয়লেটটা যেন আমরা প্রত্যেকে ব্যবহার করি এবং এই সংক্রান্ত অ্যাওয়ারনেস সেটাও আমরা করছি। এবং তার সঙ্গে সঙ্গে আপনার অন্যান্য কম্পোনেন্ট যেগুলো রয়েছে তার মধ্যে একাধিক কম্পোনেন্ট এক এক করে আসছে, এগুলো সরকারিভাবে যে পরিকল্পনা ধাপে ধাপে সেগুলোকে করতে হয়, তার জন্য বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। আরেকটার কথা বলি আমি, সেটা হচ্ছে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে GWM বলি। এই গ্রে ওয়াটার ম্যানেজমেন্টটা কি? তাহলে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট বলতে গেলে আমাদের প্রথমে বলতে হবে যে গ্রে ওয়াটারটা কি জিনিস। গ্রে ওয়াটার হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক কাজে আমরা যে ধরনের জল ব্যবহার করি এবং তারপরে জল ব্যবহার করার পরে তার যে বর্জ্য যেটা বেরিয়ে আসছে লিকুইড অর্থাৎ জল, সেইটা অর্থাৎ আমাদের নিত্য নৈমিত্তিক কাজে আমরা ধরুন বাসন মাজছি, আমরা জামা কাপড় কাচ্ছি, তো এই ধরনের যে জিনিসগুলো করছি আমরা, তারপরে যে জলটা বেরোচ্ছে এই জলটাকে আমরা গ্রে ওয়াটার ক্যাটাগরিতে ফেলি। এই জলটা কিন্তু আমরা পান করতে পারি না বা রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারি না, কিন্তু এটাকে যদি আমরা একটু ট্রিটমেন্ট করি, একটু ফিল্ট্রেশন করি, তাহলে এইগুলো দিয়ে আমরা সবজি বাগান, তাতে আমরা জলের ব্যবস্থা করতে পারি। আমরা এই গ্রে ওয়াটারগুলোকে দিয়ে আমরা আমাদের গবাদি পশু স্নান করানো বা গাড়ি এসব ধোয়ানো, এই ধরনের কাজগুলো করতে পারি। আমাদের উঠোন বা বিভিন্ন জায়গা পরিষ্কার করা, এগুলো করতে পারি। তাহলে এই গ্রে ওয়াটারটাও কিন্তু আমাদের কাজে লাগাতে পারি আমরা। এবং তাতে যেটা হয় একসঙ্গে যে আমাদের প্রচুর জলের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু অনেকটা কমে এবং আমরা জানি দিনে দিনে আমাদের গ্রাউন্ড ওয়াটারের লেভেল আস্তে আস্তে কমছে। সেখানে আমরা মাটি থেকে যদি পরিস্ফুট জলটা তুলে এইসব কাজে ব্যবহার না করে বরং গ্রে ওয়াটারটাকে আমরা যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করে সেটাকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু পরিবেশের খুব উপকার হবে। গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট ছাড়া আমাদের আরও রয়েছে, সেটা হচ্ছে আপনার ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট, অর্থাৎ মানুষের মলমূত্র যেটা আমরা বাথরুমে আমাদের ইউজ করছি। সেখানে আমাদের এই যে টয়লেটগুলো তৈরি হচ্ছে, এটা খুব ইউনিক এবং সায়েন্টিফিক ওয়েতে তৈরি হয়। এখন যে টয়লেটগুলো তৈরি হয় এখানে টুইন পিট থাকে, অর্থাৎ দুটো পিট থাকে, সেই পিটটা ওয়াই চেম্বার দিয়ে যুক্ত থাকে। এবার এক একটা পিট সেটা হচ্ছে এক সময় আমার টয়লেটের মূল চেম্বারের সঙ্গে যুক্ত
এবং সেই পিঠে গিয়ে যে মলটা জমছে সেইটা ভর্তি হয়ে গেলে ওয়াই জাংশনে একটা লিভার থাকে, সেই লিভারটাকে ঘুরিয়ে আমরা আমাদের রুটটাকে আরেকটা যে পিঠ রয়েছে সেই পিঠের দিকে ঘুরিয়ে দিতে পারি। তাহলে এই পিঠটা ভর্তি হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেল। আমরা সেকেন্ড যে পিঠটা আছে সেই পিঠটাকে এখন ইউজ করছি। দীর্ঘদিন ইউজ করার পরে যখন আমার ওই একটা পিঠ বন্ধ হয়ে রয়েছে, সেই পিঠের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো কিন্তু সারে রূপান্তরিত হচ্ছে এবং আমরা সেই সারগুলোকে দিয়ে বিভিন্ন চাষের কাজে লাগাতে পারছি। তখন আমরা কি করছি, সেটা যখন সারে রূপান্তরিত হয়ে গেল সেটাকে খালি করে নিচ্ছি এবং আমার যখন আবার এই পিঠটা ভর্তি হয়ে যাচ্ছে আবার ওই পিঠটা আমরা ইউজ করতে পারছি। এটা অত্যন্ত সাইন্টিফিক জিনিস এবং তাতে করে খুব হেলদি ভাবে মানুষজন কিন্তু থাকতে পারছে এবং এই মলটা কিন্তু পরিবেশের আর কোনো ক্ষতি করছে না। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন এই টুইন পিট টয়লেট নেই, অনেকে বাড়িতে তাদের চেম্বার বানিয়েছেন, বড় সড়ো তাদের চেম্বার রয়েছে, সেই চেম্বারে জমা হচ্ছে মলটা। এবার সেই মলটাও আমাদের বিশেষ কিছু মেশিন রয়েছে, গাড়ি রয়েছে, সেইগুলোকে দিয়ে সাকশন করে আমরা সেগুলোকে কালেক্ট করছি। কালেক্ট করে আমরা নিয়ে গিয়ে আরেকটা জায়গায় যেখানে আমার এই ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট সেন্টার আছে সেইখানে গিয়ে আমরা কিন্তু সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে আমরা সারে রূপান্তরিত করতে পারছি। এটা যদিও একেবারে নতুন আমাদের কাছে এসছে বিষয়টা এবং আমাদের ঝাড়গ্রাম জেলায় এই মুহূর্তে দুটো ব্লকে হচ্ছে, আমাদের ব্লকে এখনো শুরু হয়নি, আমাদের ব্লকে শুরু হবে। তো ধাপে ধাপে এগুলো হচ্ছে। আর তার সঙ্গে যেগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটাও এর পরবর্তীতে হবে। অর্থাৎ মল তাছাড়াও মূত্র যেটা রয়েছে সেটা হচ্ছে লিকুইড, যেটা অত্যন্ত বেশি পরিমাণে দূষণ ঘটাতে পারে, সেইগুলোরও ট্রিটমেন্ট কিন্তু একইভাবে এর মাধ্যমে হবে। তো এইগুলো হচ্ছে মূলত আমাদের বিভিন্ন কম্পোনেন্টগুলো। এছাড়া আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের বেশ কিছু বর্জ্য পদার্থ তৈরি হয় নিত্যনৈমিত্তিক ব্যবহারের জন্য। এই বর্জ্য পদার্থগুলোর দুটো ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হলো যেটা মূলত আমাদের পরিবেশের সঙ্গে সেটা ক্ষয় পায় বা সেটা পচে গলে পরিবেশের সঙ্গে মিশে যায়, সেটা বিভিন্ন ধরনের আমরা জানি ব্যাকটেরিয়া ইত্যাদি, সেগুলো এদের পচনের ক্ষেত্রে সাহায্য করে। তো সেগুলোকে আমরা পচনশীল বর্জ্য পদার্থ বলি, যেটাকে বায়োডিগ্রেডেবল বলা হয়। এছাড়া আরেকটা থাকে অপচনশীল বা নন বায়োডিগ্রেডেবল। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমাদের নিত্যনৈমিত্তিক ব্যবহারের যে সবজির খোসা, আমাদের খাবার পরে অতিরিক্ত উচ্ছিষ্ট ভাত, রুটি, তরকারি, এইগুলো কিন্তু সব পচনশীল। কিন্তু আমরা যদি আরেকদিকে দেখি, আমাদের কাছে যে কাঁচ, লোহা বা প্লাস্টিক, যেটা এখন সব থেকে বড় আমাদের চিন্তার কারণ, ভবিষ্যতে কিন্তু আমাদের এই বর্জ্য পদার্থের মধ্যে সব থেকে বড় চিন্তার কারণ হবে প্লাস্টিক এবং তার সঙ্গে ই ওয়েস্ট, অর্থাৎ ইলেকট্রনিক যে প্রচুর গ্যাজেট আমরা ইউজ করি, খারাপ হয়ে গেলে ফেলে দিই, সেই ওয়েস্টটা একটা আমাদের বড় হেডেকের কারণ হবে। তো সেইগুলোর আমাদের তাহলে প্রসিডিওর কি হবে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বর্জ্য পদার্থ যেগুলো পচনশীল সেগুলোকে দিয়ে আমরা সার তৈরি করতে পারি। তো সেইগুলোর জন্য আমাদের বিভিন্ন জায়গায় কম্পোস্ট পিট ইত্যাদি তৈরি হচ্ছে এবং একই সঙ্গে অপচনশীল বর্জ্য পদার্থ, বিশেষ করে প্লাস্টিক, যেটা বছরের পর বছর 100 বছর 200 বছর ধরেও কিন্তু সহজে পচে গলে যাবে না বা মাটিতে মিশে যাবে না। এবং তার থেকেও বড় ক্ষতিকর যে বিষয়টা, সেটা হচ্ছে প্লাস্টিক থেকে কিন্তু মারাত্মক ধরনের রোগ হতে পারে। এই ক্যান্সার জাতীয় বিভিন্ন ধরনের রোগ সেটা কিন্তু এই প্লাস্টিক ওয়েস্ট থেকে আমাদের হতে পারে। একদম। এবং প্লাস্টিক পোড়ালে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাতাসের সঙ্গে এই প্লাস্টিকের যে ধোঁয়া, সেই ধোঁয়ায় বিষাক্ত সব গ্যাস সেগুলো মিশে যাচ্ছে, সেগুলো কিন্তু কার্সিনোজেনিক, অর্থাৎ ক্যান্সার করে, ক্যান্সার তৈরি করে। তো এইগুলোর জন্য আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কনসেপ্ট সেটা কিন্তু আছে। আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমাদের একটি করে সেগ্রিগেশন শেড আছে। সেখানে আমাদের কি আছে, ই কার্ড আছে, যেগুলো বাড়ি বাড়ি গিয়ে এই বর্জ্য পদার্থগুলো কালেক্ট করে এবং এই বর্জ্য পদার্থ কালেক্ট করে এনে তারা কি করছে, সেপারেট করছে সেগুলোকে। প্লাস্টিকেরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি হয়, সিঙ্গেল ইউজ প্লাস্টিক রয়েছে বা আমাদের যেগুলো একাধিকবার আমরা ইউজ করতে পারি সেই ধরনের প্লাস্টিক রয়েছে। তো সেই ক্যাটাগরি ওয়াইজ সেগুলোকে সেপারেট করা হয়। এটা সেপারেট করার পরে সেই প্লাস্টিক ওয়েস্ট যেগুলো রয়েছে সেগুলোকে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে পাঠানো হয়। আমাদের এই জেলাতে এখন 8টা ব্লক, 8টা ব্লকে দুটো করে ব্লক পিছু একটা করে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে। আমাদের বিনপুর 1 এবং বিনপুর 2 এই দুটো ব্লকের জন্য আমাদের বিনপুরে, অর্থাৎ বিনপুর 1 ব্লকে আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে। সেখানে এই যে প্লাস্টিকগুলো আমরা পাঠাচ্ছি, সেই প্লাস্টিকগুলো ওখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইনস্টল করা আছে
সেইখানে এগুলোর বিভিন্ন শেপের আমাদের আকৃতি দেওয়া হচ্ছে। যেমন কিছু ক্ষেত্রে প্লাস্টিক বটল যেগুলো রয়েছে সেগুলোকে বেলার মেশিন রয়েছে, সেখানে সেগুলোকে কিউব আকারে তৈরি করা হচ্ছে। আবার কিছু প্লাস্টিক রয়েছে যেরকম বোতল বা বোতলের ক্যাপ বা বিভিন্ন ধরনের এই ধরনের যে প্লাস্টিকগুলো, সেগুলোকে কেটে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট টুকরো করা হচ্ছে এবং সেইগুলো পরবর্তীতে বিভিন্ন ধরনের কাজে আমাদের লাগছে। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আপনারা গত বছরই হয়তো দেখেছিলেন যে বিভিন্ন প্রতিষ্ঠিত সংবাদপত্রগুলোতে এই খবরটা বেরিয়েছিল যে ঝাড়গ্রাম জেলায় প্রথম প্লাস্টিক ওয়েস্ট দিয়ে রাস্তা তৈরি হচ্ছে আমাদের বিনপুর 2 ব্লকে সন্ধ্যাপাড়া গ্রাম পঞ্চায়েতে। আমাদের কিন্তু এই যে প্লাস্টিক ওয়েস্ট ইউজ করে যেটা রাস্তাটা তৈরি হয়, এখানে আমাদের যে বিটুমিন রাস্তাগুলো তৈরি হয় অর্থাৎ পিচ রাস্তা যেটাকে আমরা বলি, এই পিচ রাস্তায় যে বিটুমিন তৈরি হয়, এই বিটুমিন যেটা ইউজ হয়, বিটুমিনের জায়গায় আমরা হয়তো 10% পর্যন্ত প্লাস্টিক ওয়েস্ট ইউজ করতে পারি। এবং তাতে যেটা হয়, প্রথম কথা এই প্লাস্টিক ওয়েস্টগুলোর আমার একটা পুনর্ব্যবহারের কাজ হলো এবং তারই সঙ্গে এই যে রাস্তাগুলো এগুলো লংজিভিটি কিন্তু অনেক বেড়ে যায়। অর্থাৎ এমনি বিটুমিন দিয়ে রাস্তা করলে সেটা যতদিন টিকবে তার থেকে আরো বেশ কয়েক গুণ বেশি দিন টিকবে হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট ইউজ করে যদি রাস্তাটা তৈরি করা। এটা তো একটা উদাহরণ দিলাম। এরকম প্লাস্টিক ওয়েস্টের এখন নানা ধরনের ইউজ হচ্ছে। বিভিন্ন জায়গায় আপনার পার্ক বা বিভিন্ন জায়গা সাজানোর জন্য প্লাস্টিক ওয়েস্ট ইউজ করা হচ্ছে। আপনারা দেখে থাকবেন কয়েক বছর আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি আন্তর্জাতিক সভায় যোগদান করেছিলেন, সেখানে তিনি একটি জ্যাকেট পরেছিলেন, সেই জ্যাকেটটি কিন্তু প্লাস্টিক ওয়েস্ট দিয়ে তৈরি। তাহলে এই প্লাস্টিক ওয়েস্ট দিয়ে আমরা বিভিন্ন জামা কাপড় ইত্যাদিও তৈরি করতে পারি। তাহলে কি হবে, আমাদের এই যে হিউজ পরিমাণে প্লাস্টিকের যে চিন্তা যে আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের জটিল জটিল রোগ, মারণ রোগ সেইগুলো বাড়ছে, অথচ প্লাস্টিকের আমরা কোনো ব্যবস্থা করতে পারছি না, এইটার হাত থেকে আমরা বাঁচতে পারি। প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের এই পদ্ধতি, এবার এইগুলোকে আমরা ধাপে ধাপে সব জায়গায় করছি এবং তার জন্য একটা যেটা ভেরি রিসেন্টলি আমাদের শুরু হয়েছে গত কয়েক মাস ধরে, সেটা আমাদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় এবং তাদের নির্দেশে আমাদের জেলা পরিষদের ডিএম স্যারের আন্ডারে আমাদের জেলা পরিষদের যারা সেক্রেটারি স্যার আছেন তাদের উদ্যোগে আমাদের কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখন অ্যাওয়ারনেসের খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। এখানে একেবারে ডেডিকেটেড টিম আছে, তারা খুব ভালো ট্রেনিং এবং আমাদের এখানে 7 দিন ধরে ট্রেনিং হয়েছে আমাদের এলাকা থেকে কমিউনিটি ফ্যাসিলিটেটরদের, যারা এইসব নিয়ে কাজ করছেন তাদেরকে হাতে কলমে ফিল্ডে গিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তারা এখন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রত্যেক সপ্তাহে একটা করে প্রোগ্রাম করছে এবং তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যেই অ্যাওয়ারনেস করছে। অ্যাওয়ারনেসের প্রয়োজন কেন? অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত মানুষ অনেকেই কিন্তু আমরা দেখি যে তারা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছেন, তাদের মধ্যে কিন্তু এই অ্যাওয়ারনেসটা নেই যে এটা আমাদের কত পরিমাণ ক্ষতি করছে। তাহলে শৌচালয় কেন ব্যবহার করতে হবে? আমার যেটা বললাম যে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট, সেই গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তাটা কোথায়? আমার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন আমরা করব? এই জায়গাগুলো সাধারণ মানুষ কি করছেন যে প্লাস্টিক এক জায়গায় জড়ো করছেন, করে সেটাকে পুড়িয়ে দিচ্ছেন, ঠিক মাটির তলায় পুঁতে দিচ্ছেন। আমি গ্রামে গেছি, আমাদের এখানে বিভিন্ন গ্রামে গিয়ে কথা বলে দেখেছি, তাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো পুড়িয়ে দিই বা মাটিতে পুঁতে দিই, কিন্তু সেটা যে পরিবেশের কি ক্ষতি করছে তাদেরকে জানানোর প্রয়োজন আছে, যে তাতে কিন্তু তাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে, তাদের পরিবারের বয়স্ক মানুষ রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, তাদের ক্ষতি হচ্ছে। তো সেই জন্য তাদেরকে আমরা অ্যাওয়ার করছি এবং তাতে কিন্তু ভালো সাড়াও পাচ্ছি। আমাদের এই প্রোগ্রামগুলোতে শুরুর দিকে আমরা ততটা বেশি সাফল্য পাচ্ছিলাম না, এখন কিন্তু মানুষজন আসছেন, তারা বুঝছেন এবং এলাকায় এলাকায় এই নিয়ে সচেতনতা হচ্ছে। টয়লেটের জন্য আমাদের অনলাইন পোর্টাল আছে, সেই পোর্টালে বা গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিসে তারা আবেদন করলে কিন্তু আমরা একটা এনকোয়ারি করে দেখবো যে সত্যি তার বাড়িতে টয়লেট নেই কিনা। যদি টয়লেট না থাকে এবং তার করার যদি সামর্থ্য না থাকে, আমরা অতি অবশ্যই তাদেরকে কিন্তু আমরা স্যাংশন করে দিচ্ছি এবং তিনি টয়লেট করার সঙ্গে সঙ্গেই তাদের অ্যাকাউন্টে, কোনো কারোর মাধ্যমে নয়, তাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা টাকাটা পৌঁছে দিচ্ছি এবং এটা একেবারে পুরোপুরি ট্রান্সফার আমরা ট্রান্সপারেন্ট হইতে হচ্ছে, তাদের অ্যাকাউন্টে যে ট্রান্সফারটা করছে। তো এইভাবে হচ্ছে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা একটা করছি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে যে কাজটা হচ্ছে সত্যি একটা অভাবনীয় কাজ হচ্ছে, কিন্তু এখনো আমাদের অনেকটা পথ যাওয়ার বাকি আছে, সেটা আমাদের লক্ষ্য, সেটাই আমরা ধাপে ধাপে করে নেওয়া আমাদের লক্ষ্য আছে। প্রথমেই আমরা দেখলাম যে স্যার স্বচ্ছ ভারত মিশনের এই চলমান প্রকল্পটি নিয়ে সম্পূর্ণভাবে বিস্তারিত তিনি আলোচনা করলেন। আর
আমরা বুঝে গেলাম যে আমাদের কি করণীয় এই মুহূর্তে। তো সবাইকেই বলবো, যারা আমাদের শ্রোতা বন্ধুরা, তাদের জন্য এটাই আমাদের রিকোয়েস্ট যে আপনারা একটুখানি আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা আপনাদের বাথরুম আপনারা পাননি, ব্যবহার করতে পারছেন না, যেরকম সমস্যা হোক না কেন, আপনারা আপনাদের যে ব্লকের আন্ডারে আপনারা পড়ছেন, তো সেখানে গিয়ে ইনফরমেশনটা আপনারা জমা দিন। আপনাদের যে কোয়ারিজ রয়েছে সেটা কিন্তু আপনারা একেবারে, এবং ব্লকেও সকলকে আসতে হবে না, তাদের কাছেই হচ্ছে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে, গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েও তারা জানাতে পারেন। আমাদের প্রায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, যেখানে একদম বিনামূল্যে সমস্ত সরকারি পরিষেবা পাওয়া যায়, তাহলে সেগুলোতেও তারা ব্যবহার করতে পারে। তাহলে তো আপনাদের জন্য আরো সহজ হয়ে গেল ব্যাপারটা। আর স্যার, এবার তো এই নিয়ে তো অনেক কথা হলো, এবার আরেকটা যেটা খুব জনপ্রিয় হচ্ছে, আমাদের পাড়া আমাদের সমাধান, সেই নিয়ে যদি কিছু বলেন। নিঃসন্দেহে আমাদের পাড়া আমাদের সমাধান একটি, মানে আমি যেটা বলবো যে একটি অভূতপূর্ব স্কিম, এবং এই ধরনের স্কিম গোটা ভারতবর্ষে কোথাও হয়েছে কিনা আমি জানি না, বা গোটা পৃথিবীতে কোথাও হয়েছে কিনা আমার নলেজে নেই। কিন্তু এই যে স্কিমটা, এই স্কিমের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক বুথ এলাকার মানুষ, সাধারণ মানুষ, সেখানকার যারা বাসিন্দা, তারা তাদের এলাকার ছোটখাটো যেগুলো ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপ রয়েছে, অর্থাৎ যেখানে আমাদের পরিকাঠামোগত ফাঁক রয়ে গেছে, সেই জায়গাগুলোর জন্য নিজেরা কিন্তু নিজেদের স্কিম নিতে পারবে। তাহলে ভাবুন, আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, এবং গণতন্ত্রের উৎসব এর থেকে বড় কিন্তু কিছু হতে পারে না যে সাধারণ মানুষ নিজেদের স্কিম নিজেরা নিচ্ছেন। আমরা এতদিন কি করি, আমরা হচ্ছে যাবতীয় যে স্কিম, এলাকার স্কিম, সেটা জনপ্রতিনিধিদের মাধ্যমেই আমরা নিই। জনপ্রতিনিধি তাদেরকে হচ্ছে সাধারণ মানুষ নির্বাচন করেছেন, তারা সাধারণ মানুষদের হয়ে সেই এলাকায় কি কি স্কিম প্রয়োজন সেগুলো বলেন। কিন্তু তারপরেও সাধারণ মানুষের কিছু কিছু লোকাল নিড থাকে। ধরুন আপনার একটা রাস্তা হয়েছে, সেখানে হয়তো কিছুটা রাস্তা, 50 মিটার রাস্তা বাকি ছিল, সেই জায়গাটুকু ঠিকঠাক মতো হয়নি, তাহলে সেই জায়গাটুকু করা। বা কোনো একটা রাস্তা খারাপ রয়েছে, কোনো জায়গায় হয়তো জলের স্কিমটা হয়েছে, জলের স্কিমে সেখানে যে সাবমার্সিবল পাম্পটা হয়েছিল সেটা খারাপ হয়ে পড়ে গেছে। কোথাও হয়তো যারা আমাদের প্রত্যেক রুরাল হাউসহোল্ডের বাড়ির মহিলা যারা, তারা হয়তো সন্ধ্যেবেলা রাস্তায় বেরোতে পারছেন না, কারণ সেখানে আলো নেই, তাহলে সেখানে একটা আলোর ব্যবস্থা করা, যাতে তারা সেই রাস্তা দিয়ে নিরাপদে চলাচল করতে পারে। এই ধরনের ছোটখাটো বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যেগুলো কিন্তু তারা মনে করলে সেখানে নিতে পারে। এবং এইটা এত সুন্দর একটা স্কিম যে এর জন্য কিন্তু পুরো একটা কাঠামো সুন্দরভাবে তৈরি করা আছে। এখানে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে প্রত্যেক বুথ এলাকা ধরে আমাদের এই স্কিমটা হচ্ছে, এবং সেখানে আমাদের প্রত্যেক বুথের জন্য 10 লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে। 10 লক্ষ টাকা করে যে ধার্য করা হয়েছে, এর জন্য আমরা কি করছি, স্কিম নেওয়ার জন্য আমরা 2 বা 3টে করে বুথ নিয়ে একটা করে ক্যাম্প করছি। তাহলে দুয়ারে সরকার তো আপনারা জানেনই, দুয়ারে সরকার আজকে বেশ কয়েক বছর ধরে চলছে, অভূতপূর্ব একটা স্কিম, সেটাও আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হয়েছে। কারণ মানুষের দরজার কাছে, মানুষের গ্রাম পঞ্চায়েতে তার বাড়ির কাছে গিয়ে সরকারি যাবতীয় রকম স্কিমের সুযোগ সুবিধা সেখানে তারা আবেদন করতে পারছেন, তাদেরকে বিডিও অফিস পর্যন্ত আসতে পারছে। একইভাবে আমাদের পাড়া আমাদের সমাধান, এটাতেও মানুষের কাছে আমরা যাচ্ছি তাদের অভাব অভিযোগ, তাদের সুবিধা অসুবিধা জানার জন্য, এবং সেখানে তারা তাদের এই যে ক্যাম্প হচ্ছে বুথ ওয়াইজ, প্রত্যেকটি বুথ আলাদা আলাদা রুমে বসছে, তাদের ওখানকার বাসিন্দারা আলোচনা করছেন যে আমাদের কি কি স্কিম এখানে প্রয়োজন, কি কি এখানে আমাদের দরকার আছে, সেইগুলো তারা তালিকাভুক্ত করছেন। আমাদের সরকারি আধিকারিক থাকছেন অফিস থেকে, এবং তার সঙ্গে ওনাদেরই প্রতিনিধি একজন থাকছেন, যাকে বলা হচ্ছে নিউট্রাল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ তিনি হচ্ছেন একেবারে নিরপেক্ষ একজন প্রতিনিধি মানুষের। তিনি কি করছেন, তিনি সাধারণ মানুষের সঙ্গে এই যে সরকারি আধিকারিক যারা আছেন তার মেলবন্ধন ঘটাচ্ছেন, এই কাজটায় হেল্প করছেন। এবার এনারা যে তালিকা তুলছেন যে এতগুলো কাজ আমার দরকার আছে, হয়তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই সেখানে 10 লক্ষ টাকার মধ্যে সমস্ত কাজ হওয়া সম্ভব নয়। তাহলে কোন কাজটার আগে প্রয়োজন, কোন কাজটা পরে প্রয়োজন, এই যে প্রায়োরিটি লিস্ট, এটাও কিন্তু সাধারণ মানুষ নিজেরাই তৈরি করছে, এবং সেইটার সঙ্গে সঙ্গেই আমাদেরকে আমাদের ওই যে কম্পিউটারের যে পোর্টাল আছে সেইখানে তুলতে হচ্ছে। আমরা ওখানেই একটা বড় চার্ট পেপারে টোটাল লিস্টগুলো লিখে সাধারণ মানুষকে দেখিয়ে, তাদেরকে বলে, তাদেরকে জানিয়ে, তারপর সেখানে আমাদের সমস্ত যারা প্রতিনিধি রয়েছেন, অর্থাৎ সরকারি আধিকারিক রয়েছেন, তাদের নিরপেক্ষ প্রতিনিধি রয়েছেন, এদের সবার স্বাক্ষর সম্বলিত করে এটাকে আমরা পোর্টালে আপলোড করছি। এবং পোর্টালে আপলোড করার পরে ধাপে ধাপে এটা আমাদের যেগুলো সরকারি নিয়ম নীতি আছে, সেগুলো কতটা স্কিমগুলো ফিজিবল দেখার জন্য,
এবং তারপরে সেইটা আমাদের এস্টিমেট তৈরি হবে। এস্টিমেট তৈরি হওয়ার পর সেটা স্যাংশন চলে যাবে। স্যাংশন হয়ে গেলে, টাকা অ্যাপ্রুভ হয়ে গেলে সেটা টেন্ডার হবে এবং স্কিমগুলো ইমপ্লিমেন্ট হবে। সরকার কিন্তু এই পুরো পদ্ধতি যেটা বললাম, এটা 90 দিনের মধ্যে করে কাজ শুরু করে দেওয়ার জন্য অঙ্গীকার করছে এবং এটা একেবারে টাইম বাউন্ড প্রোগ্রাম। আমাদের কিন্তু আগামী 90 দিনের মধ্যে এই কাজটা করে, যা আমাদের অফিসিয়াল কাজকর্ম হয়েছে সেটা করে স্কিমটাকে আমরা ফিল্ডে ইমপ্লিমেন্ট করবো। অর্থাৎ মানুষ নিজের চোখের সঙ্গে দেখতে পারবেন যে 90 দিন বাদে আমি যে স্কিমটা 90 দিন আগে আমি ফিল্ডে আমি বুথে গিয়ে ক্যাম্পে দিয়েছিলাম, সেটা কিন্তু আজকে ফিল্ডে গিয়ে ইমপ্লিমেন্ট হচ্ছে। এটা কিন্তু একটা বড় পাওনা এবং সেইখানে আমরা সমস্ত মানুষকে আবেদন করছি আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে আপনাদের জন্যে আপনাদের এই প্রকল্প, তাতে কিন্তু আপনারা সকলে এসে অংশগ্রহণ করুন। আমরা প্রত্যেক এলাকায় মাইকিং করছি, আমরা প্রচুরভাবে প্রচার করছি, বিভিন্ন জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিক, আমরা ভিভিডিসি ওয়ার্কার যারা রয়েছে, সেলফ হেল্প গ্রুপ, এদের মাধ্যমে প্রচার করছি। হ্যাঁ ঠিকই, এখন একটু চাষের সময় এবং বর্ষা চলছে, তার জন্য হয়তো কারো কারো আসতে অসুবিধা হচ্ছে। আমাদের এখনো পর্যন্ত সাড়া আমরা ভালোই পাচ্ছি, কিন্তু আমরা চাইছি আরো বেশি সংখ্যক মানুষ যাতে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাদের সুবিধা অসুবিধার কথা বলেন। শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপই যে আমরা ওখানে বলবো তাও নয়, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের যে পরিষেবা, সেই পরিষেবাগুলো তারা ঠিকঠাক পাচ্ছেন কিনা সাধারণ মানুষ, সেটাও তারা আমাদের ওই ফিল্ডে জানাতে পারেন। কারণ অনেক ক্ষেত্রে আমাদের যেটা হয়, গ্যাপ একটা হয় হয়তো ডিস্টেন্সের জন্য, যে গ্রাম পঞ্চায়েতের মানুষজন এসে তাদের সুযোগ সুবিধার কথা এখানে বলতে পারছেন না, তাহলে হয়তো দেখা যাবে যে তার যে স্কুল, ওখানে নিয়ারেস্ট যে স্কুল রয়েছে যেখানে তাদের বাচ্চারা পড়াশোনা করছেন, সেখানে মিড ডে মিল স্কিম হয়তো ঠিকঠাক মতো চলছে না, বাচ্চারা হয়তো মিড ডে মিলের খাবার দাবার ঠিক মতো পাচ্ছেন না, কিংবা আইসিডিএস সেন্টার সেখানে হয়তো ঠিকঠাকভাবে পরিষেবা পাওয়া যাচ্ছে না, বা কোনো স্বাস্থ্যকেন্দ্র আছে সেটা হয়তো রেগুলার খোলা হচ্ছে না। এগুলো একেবারেই উদাহরণস্বরূপ আমি বলছি। যদি এই ধরনের কোনো বিষয় থাকে, এটাও কিন্তু ওই ক্যাম্পে তারা আমাদের জানাতে পারেন। আমরা কিন্তু তক্ষুনি সেই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এটার ব্যবস্থা নেব এবং সেখানে যাতে পরিষেবাটা মানুষ ঠিকঠাকভাবে পায় তার ব্যবস্থা করব। আর এগুলো তো বললাম কমিউনিটির বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল স্কিম। এর বাইরে যেগুলো ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিম রয়েছে, সেগুলো বরাবরই দুয়ারে সরকারে আমরা সেই সুযোগ সুবিধা দিয়ে থাকি। একই সঙ্গে কিন্তু ওখানে দুয়ারে সরকার ক্যাম্পও চলছে। আমাদের করা আমাদের সমাধান, যেমন তারা ক্যাম্পে মিটিংটা করে তারা স্কিম ঠিক করছেন, আবার ওই মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরেই তারা আসছে আমাদের দুয়ারে সরকারের যে ক্যাম্প রয়েছে ওখানেই আছে, ওই স্কুলেই রয়েছে, ওই বুথেই রয়েছে। সেইখানে দুয়ারে সরকারের যে বিভিন্ন কাউন্টার, সেখানে কারোর হয়তো পেনশনের, কারোর লক্ষ্মীর ভান্ডার, কারোর স্বাস্থ্যসাথী, কারোর ক্ষেত্রে রেশন কার্ড, কারোর ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, এই ধরনের বিভিন্ন পরিষেবার সুযোগ কিন্তু তারা নিচ্ছেন, ওখানে আবেদন করছেন এবং সেগুলো আমরা যেরকম দুয়ারে সরকারে বরাবর করে থাকি, যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোকে ডিসপোজ করে মানুষের কাছে তার পরিষেবার সুফলটা পৌঁছে দেওয়া, সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। আমাদের আশা যে একটা খুব ইউনিক এবং আনপ্রেসিডেন্টেড একটা এই ধরনের স্কিম আমাদের করা, আমাদের সমাধান, এটা যেন আমাদের প্রত্যেকটি এলাকার মানুষের তাদের মানে অংশগ্রহণের মাধ্যমে এটা যেন খুব ভালোভাবে আমরা করতে পারি এবং এর সুফলটা যেন প্রত্যেক এলাকায় এলাকায় আমরা পৌঁছে দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। সেই জন্য সকল মানুষের কাছে আমি আরও একবার আহ্বান করবো যে আপনারা সকলে এই অনুষ্ঠানটাতে আমাদের পাড়া আমাদের সমাধান, যেদিন যেদিন আপনাদের বুথের ক্যাম্প আছে সেইখানে এসে আপনারা অংশগ্রহণ করুন। স্যার তো ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, মানে এটা হচ্ছে ঠিক এইরকম যে হাতের কাছেই আমার সমস্ত প্রবলেমের সলিউশন। ওকে, তো স্যার এবার টোটালি একটা ভিন্ন আঙ্গিকের প্রশ্ন এখন, সেটা হচ্ছে বেলপাহাড়ি আমরা তো জানি খুবই পপুলার একটা টুরিস্ট স্পট, তো আর আপনি রয়েছেন এখন দায়িত্বে আমাদের, তো স্যার সেই নিয়ে একটু বাকি আমাদের রাজ্যের মানুষজনদের যদি কিছু বলেন। হ্যাঁ, বেলপাহাড়ি নিঃসন্দেহে খুব পপুলার টুরিস্ট স্পট এবং সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে এখানে টুরিস্টের আসার সংখ্যা অনেক বেড়েছে। তার কারণ হচ্ছে, আমিও তো বেলপাহাড়ির লোক নই, আমি বাইরের লোক, আমি কলকাতায় থাকি, আমি এখানে চাকরি সূত্রে এসেছি। তো এখানে এসে আমি দেখলাম যে বেলপাহাড়ির এত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু সত্যি মানে ভাবা যায় না। এখানে একদিকে পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, নদী রয়েছে, ঝর্ণা রয়েছে এবং এক একটা এত অসাধারণ সুন্দর সব প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা রয়েছে। নতুন নতুন এখনো অসংখ্য জায়গা রয়েছে যেগুলোর হয়তো আমরা এখন খোঁজ পাইনি। তো মানুষজন আসছেন, প্রচুর সংখ্যক মানুষ আসছেন। আমাদের গত কয়েক বছর ধরে দেখছি মানে এমন হচ্ছে, আমাদের এখানে এই মুহূর্তে প্রায় 100টির কাছাকাছি হোমস্টে আছে
কিন্তু সেইগুলোতেও জায়গা পাওয়া যাচ্ছে না। এই যে স্বাধীনতা দিবসে পরপর 3 দিন ছুটি ছিল, এই সময় আমাদের গোটা বেলপাহাড়িতে কোনো হোমস্টেতে কোনো ঘর ফাঁকা ছিল না। এবং আপনারা দেখেছেন যে সমস্ত খবরের কাগজে বেরিয়েছে সেটা, মানুষজন প্রচুর সংখ্যক আসছেন এবং সেইখানে আমরা একটা চেষ্টা করছি যে আমাদের এখানে হোমস্টের সংখ্যা আরও বাড়ানো। আমাদের কিছু এখানে স্কিম রয়েছে, সরকারি স্কিম রয়েছে, তার মাধ্যমে আমরা উৎসাহ প্রদান করি যাতে এই হোমস্টের সংখ্যা বাড়ানো যায়। সেখানে যে হোমস্টেগুলো ভালো কাজ করছে, যেখানে মানুষ ভালো পরিষেবা পাচ্ছেন, ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদেরকে সরকারের তরফ থেকে সাহায্য করা। তো সেইটা তো হচ্ছেই, তার সঙ্গে আমরা নতুন ইতিমধ্যে এই বছরেই সাম্প্রতিক সময় আমরা আরও প্রায় 12টার মতো নতুন হোমস্টের প্রপোজাল পেয়েছি, যেগুলোকে আমরা এই মুহূর্তে ইন্সপেকশনের মোডে আছে। ইন্সপেকশন করে সেগুলোকে আমরা প্রসেস করব, সেগুলোকে পাঠাবো। সেই হোমস্টেগুলো করার জন্য তারা 5 লাখ টাকা করে পাবেন। এটা মূলত হচ্ছে শিডিউল ট্রাইব মানুষ যারা রয়েছেন, তপশিলি উপজাতিভুক্ত, তারা এখানকার বাসিন্দা, তারা কিন্তু এই হোমস্টেগুলো তৈরি করতে পারবে। এছাড়াও আমাদের এখানে কয়েকটি রিসর্ট রয়েছে, সেগুলোও খুব ভালো চলছে। আমাদের এখানে আপনার যে বিভিন্ন ধরনের টুরিস্ট আসছে, তাদের সঙ্গে ইন্টারাকশন করে আমরা দেখেছি যে তারা কিন্তু এই জায়গাটাকে এক এক সিজনে এক একভাবে উপভোগ করতে চাইছে। যেমন মূলত আগে বেলপাহাড়ি শীতকালে মানুষজন বেশি আসতেন। শীতের সময় শীতের একটা পরিবেশ আলাদা, সেখানে ঠান্ডা ওয়েদার, চারদিকে কুয়াশা, তার মধ্যে জঙ্গলে ঘুরে বেড়ানো, তার পাহাড় পর্বত এগুলোকে দেখা, সেটা যেরকম মজার ছিল। এখন প্রচুর সংখ্যক মানুষজন এই বর্ষার মধ্যে আসছে, তো আমরা তাদের সঙ্গে ইন্টারাকশন করলাম। তাদের বক্তব্য হচ্ছে বর্ষাতে বেলপাহাড়ির রূপ কিন্তু আলাদা। বেলপাহাড়ি যে জঙ্গলগুলো আছে বর্ষার সময় পুরো সবুজে সবুজ, এটা অসাধারণ দেখতে লাগে। জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে যখন গাড়ি যাচ্ছে, দুদিকে সবুজ গাছপালা, অসাধারণ দেখতে লাগে। মাঝে মাঝে বৃষ্টির মধ্যে প্রচুর সংখ্যক ময়ূর রাস্তার উপর বেরিয়ে আসছে। আমাদের আপনার এই যে বর্ষার সময় যে আমাদের এই যে ঘাগড়া, তারপরে তারাফেনি, আমাদের ভাঙি কুসুম, এই যে ঝর্ণাগুলো রয়েছে, এগুলোর অসাধারণ রূপ, যেটা বর্ষার সময় ছাড়া অন্য সময় মানুষের বুঝতে পারবেন না। তাহলে আমরা বলবো যে আপনারা যে আসছেন, আপনারা বিভিন্ন সিজনে আসুন, এসে এই রূপ উপভোগ করুন। আপনার বর্ষায় এক রূপ পাবেন, বসন্তকালে একরকম রূপ পাবেন, শীতকালে একরকম রূপ পাবেন। এবং এখানকার যে পরিবেশ, এখানকার যে সাধারণ মানুষ যারা শিডিউল ট্রাইব পার্সন, তাদের নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে, নিজস্ব কিছু ট্র্যাডিশন রয়েছে। সেই ট্র্যাডিশনাল বিভিন্ন জিনিস রয়েছে, যেমন ধরুন এখানে পাহাড় পুজো। পাহাড় পুজোতে আমাদের এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়, বিভিন্ন রাজ্য থেকে তারা লোকজন আসেন। আমাদের এখানে পাটালিঙ্গা মেলা হয়, সেই মেলাতে কিন্তু কয়েক লক্ষ লোকের ভিড় হয়। আমাদের এখানে বিভিন্ন ধরনের যে ফেস্টিভ্যাল আছে, লোকাল ভাদু, টুসু, এই ধরনের পরব হয়, বাদনা পরব হয়, এক এক সময় এক এক ধরনের ফেয়ার হয়। এগুলো কিন্তু গোটা বছর ধরে মানুষের অভিজ্ঞতা তারা নিয়ে যাবেন, মানে তার শেষ হবে না, এত কিছু রয়েছে। তো অতএব আমাদের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখানে যথেষ্ট ভালো। আমাদের অন্যান্য অনেক জায়গার তুলনায় আমাদের রাস্তাঘাট কিন্তু এখানে খুব ভালো, সুন্দর রাস্তা, লোকজন এসে অবাক হয়ে যান। এবং রাত্রিবেলা আপনি যদি এই জঙ্গলের মধ্যে দিয়ে যান, জঙ্গলের মাঝখানে পিচ রাস্তা, সেই পিচ রাস্তার উপর যে রিফ্লেক্টারগুলো, তার আলো জ্বলছে, লাল হলুদ আলো জ্বলছে, এবং উপরে হয়তো আপনার পূর্ণিমার চাঁদ, সেই পূর্ণিমার যে জ্যোৎস্নার আলো, তার মধ্যে দিয়ে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দুদিকে জঙ্গল। এই অভিজ্ঞতা যিনি না নিজে এসে দেখেছেন, তাকে কিন্তু বর্ণনা করে বোঝানো যাবে এই ফিলিংসটা। তো সেই জন্যই প্রচুর টুরিস্ট আসছেন এবং আমাদের কাছে নিয়মিত প্রচুর টুরিস্টের আবেদন আসে যে আমরা কোথাও ঘর পাচ্ছি না স্যার, একটু দেখুন। তো আমরা সেটা যথাসাধ্য চেষ্টা করি সমস্ত হোমস্টেগুলোর সঙ্গে কথা বলে। আমাদের সমস্ত হোমস্টেগুলোকে নিয়ে আমাদের আরও কিছু কাজ করার ইচ্ছে আছে। যেরকম সাম্প্রতিক সময় আমাদের ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার বলেছেন যে বিভিন্ন হোমস্টেগুলোতে তারা ফলের গাছ লাগাবে। মানুষজন যেরকম বেড়াতে আসছেন, এসে তারা সিজনাল ফল পাবেন। এলাকার বিভিন্ন ধরনের রান্নাবান্না, ট্র্যাডিশনাল রান্নাবান্না, সেগুলো চেপে খেতে পারবেন। যেরকম এখানে আপনারা ইতিমধ্যেই দেখবেন প্রচুর মানে ইউটিউবে ব্লগ আছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্লগ আছে, তারা প্রচুর পরিমাণে এগুলো দেখাচ্ছেন যে এখানকার যে আপনার শাল পাতা মোড়া পোড়া চিকেন, এটা একটা আলাদাই টেস্ট। এখানে ব্যাম্বু চিকেন আছে, সেটা আলাদা টেস্ট। কুরকুট বলে এক ধরনের পিঁপড়ে হয়, সেই পিঁপড়ের চাটনি লোকজন এসে প্রচুর দাম দিয়ে কিনে খাচ্ছেন এবং সেটা অত্যন্ত উপকারী জিনিস। তো এই ধরনের যে ইউনিক জিনিসগুলো, এগুলো কিন্তু বাইরে কোথাও পাবেন না। এইগুলো যদি অভিজ্ঞতা নিতে হয় তাহলে এই বেলপাহাড়িতেই আসতে হবে। তো শুনে নিলাম আমরা কেন আসবো বেলপাহাড়িতে। তো অবশ্যই একবার ঘুরে যান, আর স্যার রয়েছেন আমাদের দায়িত্বে, কোনো সমস্যাই নেই। তো
স্যার একটা খুব অদ্ভুত কোয়েশ্চেন করবো লাস্ট আর কি, সেটা হচ্ছে যদি আপনি বেলপাহাড়ি থেকে চলে যান, কতটা মিস করবেন বেলপাহাড়িকে? প্রচন্ড রকম মিস করবো। বেলপাহাড়ি থেকে এখনো পর্যন্ত আমাদের প্রেডিসেসর যারা গেছেন বা বিভিন্ন অফিসাররা গেছেন, তারা এখনো নিয়মিত ফোন করে এবং তারা বেলপাহাড়িকে প্রচন্ড মিস করে। এবং আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি প্রচন্ড মিস করবো। কারণ এইরকম প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার মানুষজন, এত সাদাসিধে সরল মানুষজন, এ কিন্তু ভাবা যায় না। মানুষের প্রচন্ড আন্তরিকতা। বাইরে থেকে যদি কোনো গেস্ট আসেন, এখানকার মানুষজন অত্যন্ত আন্তরিকভাবে তাদের সঙ্গে মেশেন। এখানকার মানুষজন হয়তো একটু সাই, তারা অত সভ্য জগতের সঙ্গে সবার মিলমিশ নেই, কিন্তু তারা কিন্তু মানুষজন পছন্দ করে, তারা প্রচণ্ড হেল্পফুল। এবং এই জায়গাটাকে সত্যি মানে যদি বলতে হয় যে অবশ্যই এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে মিস অবশ্যই করবো। আমরা চাই স্যারের জন্য ট্রান্সফার না হয়, স্যার যেন এখানেই থাকেন আমাদের সাথে। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেকটা সময় স্যার আপনি দিলেন আমাদেরকে। আর আমরা চাইবো যেন আবার আপনার সাথে আমরা এভাবেই সময় স্পেন্ড করতে পারি। অনেক ধন্যবাদ স্যার। আপনাদেরকেও ধন্যবাদ। এবং আপনাদের এই যে প্রচেষ্টা, এটা সমস্ত মানুষের মধ্যে এই ধরনের আমাদের বিভিন্ন সরকারি যে স্কিম রয়েছে সেইগুলোর অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের যে প্রচেষ্টা, তাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। এবং আপনাদের মাধ্যমে যারা আপনাদের ভিউয়ার বা লিসনার রয়েছেন, তারা যদি এই সম্পর্কে কিছুটাও জানেন, কিছুটা বোঝেন এবং তাদের মাধ্যমে অন্যান্য মানুষ যদি আরো অ্যাওয়ার হন, তার থেকে বড় আমাদের কাছে পাওনার কিছু হয় না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আজকের অনুষ্ঠান স্যারকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা অনুষ্ঠানে, অবশ্যই কথা দিলাম। আজকের মতো নমস্কার।